আচ্ছা, কোর্সে 1.1.2 তোমাদের ইউনিট 2 এর যে ক্লাস নিচ্ছিলাম, সেই ক্লাসে তোমাদের গতদিনকে জাতীয় শিক্ষানীতি 1986 এটা আলোচনা হচ্ছিল। এর পরবর্তী যে মানে একটা রিভিউ কমিটি গঠিত হয়েছিল, রামমূর্তি কমিটি 1990 সালে গঠিত হয়েছিল। রামমূর্তি কমিটি কি করলো, এই যে জাতীয় শিক্ষানীতি, এই নীতির মধ্যে কিছু সংস্কার করলো। এর আগে রামমূর্তি কমিটি কেন গঠিত হয়েছিল, যেটা গতদিন আলোচনা হয়েছে। রামমূর্তি কমিটি এর কিছু সংস্কার করেছিল, কিছু সংস্কার করে কিছু রেকমেন্ডেশন করেছিল রামমূর্তি কমিটি। সেগুলো আমরা দেখছিলাম। আর গতদিনকে রামমূর্তি কমিটি গঠনের ইতিহাসটা দেখেছি আমরা, কেন রামমূর্তি কমিটি গঠিত হলো। এবং তারপরে ওই যে কমিটি গঠিত হয়েছিল, এই কমিটি 1986 যে জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতিটা পুরো বিশ্লেষণ করেছিল, মানে পুরোপুরি বিশ্লেষণ করেছিল। করে এই কমিটি কিছু ওই শিক্ষানীতির কিছু সংস্কার করেছিল। সংস্কার মানে কিন্তু সেখানে সংশোধনও হবে, আবার বিয়োজনও হবে, আবার সংযোজন হবে। সেরকম কিছু করেছিল রামমূর্তি কমিটি। যেটা করেছিল সেটা আমরা আগের দিন জেনেছি, যে কিভাবে করলো, কেন করলো, তার ইতিহাসটা জেনেছি। এবং সংস্কার করে যে মূল রেকমেন্ডেশনগুলো করেছিল, এই কমিটিও কিছু রেকমেন্ডেশন করেছিল, জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে কিছু রেকমেন্ডেশন করেছিল। সেগুলো কিছুটা আলোচনা আগের দিন হয়েছিল, 6 নম্বর পয়েন্ট পর্যন্ত হয়েছিল। আজকে ঠিক তারপর থেকে হবে। আজকে আমরা আলোচনা করব 7 নম্বর পয়েন্ট থেকে। 6 নম্বরে শেষ হয়েছিল আমাদের গত দিনকে, যেখানে বলা হয়েছিল যে কমিটি সংবিধান সংশোধন করে শিক্ষাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে বিচার বিবেচনা করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছিলেন। ওটা 6 নম্বর ছিল। এরপরে 7 নম্বর থেকে আজকে আলোচনা হবে। 7 নম্বরটা বলছে যে এই রামমূর্তি কমিটি কি বলছে, 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুসরণে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত নবোদয় বিদ্যালয়গুলি সম্পর্কে কমিটি কতগুলি তাৎপর্যপূর্ণ সুপারিশ করেছে। নবোদয় বিদ্যালয়ের কথাটা আমরা আগের দিন শুনেছি। এটা 1986 জাতীয় শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, যেখানে বলা হয়েছিল যে মানে প্রত্যেকটা মানে দেশে যারা শিক্ষার্থী যে লেভেলেরই হোক, মানে যে স্তরেরই হোক, যে দরিদ্র হতে পারে, আবার ধনী হতে পারে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হতে পারে, শিক্ষার সুযোগ কিন্তু সবাই পাবে। শিক্ষার সুযোগ পাবে এই সকল বিদ্যালয়গুলিতে যোগ্যতা সম্পন্ন শিশুরা শিক্ষার সুযোগ। এই শিক্ষালয় কিন্তু পুরো সরকারি খরচে হবে, আবাসিক হবে, এবং সেখানে যথেষ্ট উন্নত মানের শিক্ষা দেওয়া হবে। এবং শিক্ষার্থীরা যারা যোগ্যতা আছে, তাদের অন্য কিছু দেখা হবে না, শুধু যোগ্যতাটা দেখা হবে। তার ভিত্তিতে এই বিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ পাবে। এগুলো খুব উন্নত মানের বিদ্যালয়, উন্নত মানের সরকারি বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়। সেখানে কিন্তু তারা চান্স পাবে না যারা যোগ্যতা সম্পন্ন, সারা দেশের যারা যোগ্যতা সম্পন্ন, সে গ্রামের ছাত্র হতে পারে, শহরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। যে কোনো ছেলে মেয়েদের যাদের যোগ্যতা আছে মোটামুটি, তারাই এই নবোদয় বিদ্যালয়ে পড়াশোনার চান্স পাবে। এবং যথেষ্ট যোগ্যতা দেখিয়ে তবেই চান্স পাবে। এবং সেখানে কিন্তু অন্য কিছু দেখা হবে না, তা সে কোন ফ্যামিলি থেকে আসছে, কোন স্তর থেকে, সমাজে কোন স্তর থেকে আসছে, কেমন ফ্যামিলি থেকে আসছে, সেগুলো কিন্তু দেখা হবে না। যার যোগ্যতাটা দেখা হবে, যোগ্যতার বিচারে কিন্তু যে কোনো শিক্ষার্থী এখানে চান্স পাবে। এবং এগুলো কিন্তু তোমার আবাসিক হবে। এইটা একটা খুব ভালো প্রকল্প 1986 জাতীয় শিক্ষানীতিতে গ্রহণ করা হয়েছিল, যেটা এই রিভিউ কমিটি সেইটা সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। যেমন বলছে, নতুন করে নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সব কাজ বন্ধ করতে হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে 261 নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, সেগুলি পুনর্গঠন করে তাদের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে। জাতীয় শিক্ষানীতিতে এই উদ্দেশ্যে এই বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছিল, সেই উদ্দেশ্যে সার্থকতা লাভ করছে কিনা আর নতুন বিদ্যালয় স্থাপনের পূর্বে তার মূল্যায়ন প্রয়োজন। বলছে নবোদয় বিদ্যালয় নতুন করে তৈরি করা দরকার নেই, যা নবোদয় বিদ্যালয় আছে সেই সময় 261টা ছিল। বলছে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, মানে এদের উন্নতি করতে হবে, এদের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে, নতুন করে করতে হবে না। যেগুলো আছে তার পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। আর পরিকাঠামোর ভেতরে কিন্তু দুটো পড়ে, গুণগত ও পরিমাণগত, দুটো দিক দিয়ে উন্নতি। মানে পরিমাণগত উন্নতি হবে না, পরিকাঠামোগত উন্নয়ন মানে দুদিক থেকে হয়, গুণগত উন্নতি হয়, পরিমাণগত উন্নতি হয়। তাই এখানে বলছে
যে গুণগত উন্নয়ন করতে, পরিমাণগত উন্নয়ন করার দরকার নেই। যেহেতু নবোদয় বিদ্যালয় বেশি তৈরি করার কথা বারণ করেছে, মানে যে কটা আছে সে কটাতেই চালাতে ভালো, তারই উন্নতি করতে হয়। এবং বলছে জাতীয় শিক্ষানীতিতে যে উদ্দেশ্যে বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছিল সেই উদ্দেশ্যে সার্থকতা লাভ করছে কিনা, আর নতুন বিদ্যালয় স্থাপনের পরে তার মূল্যায়ন প্রয়োজন। মানে যে উদ্দেশ্য নিয়ে নবোদয় বিদ্যালয় তৈরি করার কথা বলা হয়েছিল, আগের দিন আমরা পড়েছি, আগের দিন আমরা দেখেছি, মানে 1986 জাতীয় শিক্ষানীতি আলোচনা করার সময় নবোদয় বিদ্যালয় কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, একটু আগে তোমাদের বললাম। সেই উদ্দেশ্যগুলো মানে ফুলফিল হচ্ছে কিনা সেটা দেখা দরকার। শুধু বিদ্যালয় তৈরি করলে হবে না, বিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যগুলো ঠিকঠাক পূর্ণ হচ্ছে কিনা সেটা দেখার ব্যাপার আছে, তার মূল্যায়ন দরকার। এবং তারপরে যদি মনে হয় যে আরও বিদ্যালয় রাখবে, তারপর আরও নতুন বিদ্যালয় তৈরি করা যাবে, তার আগে তৈরি করতে হবে না। আগে যেগুলো আছে সেগুলো দেখতে হবে, সেগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। বর্তমানে 261টি নবোদয় বিদ্যালয় আছে, সেগুলি পরিচালনার ভার রাজ্য সরকারগুলি হাতে ছেড়ে দিতে হবে। আমি আগে বলেছি নবোদয় বিদ্যালয় কিন্তু মেনলি কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। বলছে যে এই বিদ্যালয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকলেও এগুলো রাজ্য সরকারকে দিতে হবে, রাজ্য সরকার নিজে যাতে এগুলো পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করতে হয়। যারা শিক্ষানীতিতে পেস সেটিং স্কুল নবোদয় বিদ্যালয় সংক্রান্ত ধারণাটাকে একটি বিস্তৃত কর্মসূচিতে রূপান্তরিত করতে পারলে ভালো হয়। নবোদয় বিদ্যালয়ের বিকল্প হিসাবে কমন স্কুল ব্যবস্থার অন্তর্গত একটি আদর্শ দিবা বিদ্যালয় স্থাপন করা কর্মসূচি। মানে এই বিদ্যালয়গুলো যে নবোদয় বিদ্যালয় আগে দিন বলেছে পেস সেটিং স্কুল, নবোদয় বিদ্যালয় আরেকটা নাম হচ্ছে পেস সেটিং স্কুল, এই বিদ্যালয়ের বিস্তৃত কর্মসূচিতে রূপান্তরিত, মানে এগুলো সংক্রান্ত ধারণাটাকে একটি বিস্তৃত মানে কি, মানে খুব তোমার মানে বৃহত্তর ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে হবে। নবোদয় বিদ্যালয়ের বিকল্প হিসাবে কমন স্কুল ব্যবস্থার অন্তর্গত একটি আদর্শ দিবা বিদ্যালয় স্থাপন। নবোদয় বিদ্যালয় সব জায়গায় প্রতিষ্ঠা করা মানে এটা আবাসিক স্কুল, ফলে সব জায়গায় এটা এরিয়া প্রতিষ্ঠা করা বা এর পরিকাঠামো উন্নয়ন করা সম্ভব নয়। এই জন্য বলছে এর বিকল্প যে কমন স্কুল মানে কি যেখানে সবাই পড়বে, এটা কোঠারি কমিশনের রেকমেন্ডেশন, এটাও 1960 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল। যে বলছে এর বিকল্প হিসেবে এই ধরনের স্কুল তৈরি করা যায় কিনা, আদর্শ দিবা বিদ্যালয় বা দিনের বিদ্যালয় হবে আদর্শ, যেখানে অনেক কিছু সুযোগ সুবিধা থাকবে, সেরকম তৈরি করা যায় কিনা সেটা দেখতে হবে। 8 নম্বরটি হচ্ছে কমিটি 1986 জাতীয় শিক্ষানীতির কর্মশিক্ষা এবং সামাজিক উপযোগিতা সম্পন্ন উৎপাদনমূলক কার্যাবলীর প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তা বাস্তবে অর্থহীন পড়েছে। এই কর্মটি সফল করতে হলে কর্মশিক্ষাকে জ্ঞানমূলক বিভিন্ন পাঠ্যবিষয়ের সাথে অবিলম্বে সম্পর্ক করে। মানে এখানে বলছি কি, 7 নম্বরটা দেখেছি নবোদয় বিদ্যালয় সম্পর্কে। 8 নম্বরটা বলছে যে 1986 জাতীয় শিক্ষানীতিতে যে কর্মশিক্ষা এবং সামাজিক উপযোগিতামূলক শিক্ষা বা সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক SUPW বলে একটা কথা আছে, বলছে এগুলোর কথা বলা হয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতিতে, কিন্তু বাস্তবে কিন্তু সেগুলো অর্থ না। আমাদের সেটাই সমস্যা হয় যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়, সে প্রকল্পগুলো ঠিকঠাক বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণে, সরকারি কারণে হোক বা বেসরকারি কারণে, যাই হোক এগুলো বাস্তবায়ন হয় না। তা বলছে যে এই যে 86 জাতীয় শিক্ষানীতিতে যে কর্মশিক্ষা আর সামাজিক উপযোগিতামূলক উৎপাদনমূলক কার্যাবলীর কথা বলা হয়েছে, এগুলো ঠিকঠাক বাস্তবায়ন করতে হবে, এগুলো বাস্তবায়ন না করলে হবে। তাই এগুলো অর্থহীন হয়ে আছে, এগুলো অর্থহীন, মানে এগুলো জাস্ট কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এগুলো ঠিক কার্যকরী হয়নি। সেইটা বলছে এগুলো কর্মসূচিগুলো সফল করতে হবে, কর্মশিক্ষা জ্ঞানমূলক বিভিন্ন পাঠ্যবিষয়ের সঙ্গে, কর্মশিক্ষাকে জ্ঞানমূলক পাঠ্যবিষয়ের সঙ্গে অবিলম্বে সম্পর্কিত পরিচালনা করে। কর্মশিক্ষা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কর্মশিক্ষা মানে আমরা যে পড়াশোনা করি, ধরো শুধু পড়াশোনা করলেই তো হবে না, আমাদের কিন্তু কাজ শিখতে হবে। এই কর্মশিক্ষা মনে সেই কাজগুলো শেখায়, যে কাজগুলো অবলম্বন করে আমরা ভবিষ্যতে বৃত্তি উপার্জন করতে পারি। সেই কর্মশিক্ষাটা গুরুত্ব দেওয়ার কথা বলা 86 সাথে বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিন্তু গুরুত্ব পায়নি। সেটা বলছে কর্মশিক্ষাকে জ্ঞানমূলক বিভিন্ন পাঠ্যবিষয়ের সঙ্গে, মানে আমরা অন্যান্য পাঠ্য বিষয়ের সঙ্গে কর্মশিক্ষাকে এটাকে সম্পর্কযুক্ত করতে হবে, এটাকে মানে ওর সাথে যুক্ত করতে হবে। কর্মশিক্ষাটা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়, বা সামাজিক উপযোগিতামূলক উৎপাদনমূলক কার্যাবলী বা SUPW, এগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। কারণ এগুলো না শিখলে কিন্তু একটা শিক্ষার্থী উৎপাদনমুখী হবে না। পড়াশোনা শুধু জ্ঞানমূলক পড়াশোনা করলে
সে কিন্তু উৎপাদনমুখী হয় না। তাকে উৎপাদনমুখী করতে গেলে তাকে বিভিন্ন কাজ শেখাতে হবে, কর্মশিক্ষা, বিভিন্ন কাজ শেখাতে হবে। তা সেই কাজ শেখানোর কথা বলা হয়েছে, এই জন্য কর্মশিক্ষাটা গুরুত্ব। আমরা সাধারণত কর্মশিক্ষা খুব একটা গুরুত্ব কিন্তু আমরা দিই না, কর্মশিক্ষার খুব একটা গুরুত্ব আমরা দিই না। বাস্তবে কিন্তু এগুলো গুরুত্ব পায় না, এগুলো গুরুত্ব পায় না, বিভিন্ন কারণে পায় না। যতটা আমরা জ্ঞানমূলক শিক্ষাটাকে যতটা গুরুত্ব দিই, কর্মশিক্ষা কিন্তু অতটা গুরুত্ব দিই না। এটা কিন্তু বাস্তব ঘটনা কিন্তু। সেজন্য এখানে বলেছে যে এইটাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে এটাকে জ্ঞানমূলক বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত করতে হবে। 9 নম্বর কি বলছে, কমিটি এই অভিমত করেন যে বৃত্তিমূলক শিক্ষাকে অর্থপূর্ণ করে দেওয়ার জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সমন্বয়ের পাঠ্যক্রম রচনা করতে হবে। বৃত্তিমূলক, এটা কর্মশিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কাজ শিখবে। বলছে এটাকেও গুরুত্ব দিতে হবে, এটাকে অর্থপূর্ণ উপযোগী করে তোলার জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ পাঠ্যক্রমে থাকবে, তার পাশে বৃত্তিমূলক পাঠ্যক্রমও থাকবে, দুটোই থাকবে তাদের। কমিটি প্রস্তাব করেছেন এই সমন্বয়িত পাঠ্যক্রমে আবশ্যিক পাঠ হিসাবে কিছু সাধারণ ধর্মী শিক্ষার এবং কিছু বৃত্তিমূলক শিক্ষার উপাদান থাকবে। এরকম দু ধরনের শিক্ষা বা দু ধরনের শিক্ষার পাঠ্যক্রম থাকবে, দু ধরনের শিক্ষাই থাকবে। তাছাড়া ঐচ্ছিক অংশ হিসাবে সাধারণ ধর্মী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কতগুলো নমনীয় সমন্বয় থাকবে। এছাড়া তোমার এটা তো সমন্বয় করতে হবে, দুটো সমন্বয় পাঠ্যক্রম তৈরি করতে হবে, যেখানে দুটোই থাকবে, যেখানে তোমার সাধারণ শিক্ষা পাঠ্যক্রম থাকবে প্লাস বৃত্তিমূলক শিক্ষা থাকবে। সাধারণ শিক্ষার মাধ্যমে তার শিক্ষার্থীর এই যে এটা জ্ঞানমূলক শিক্ষাটা সাধারণ শিক্ষা, তারপরে বৃত্তিমূলক শিক্ষাটা দিতে হবে। কমিটি প্রস্তাব করেছেন এই সমন্বয়িত পাঠ্যক্রমে আবশ্যিক পাঠ হিসাবে যদি সাধারণ ধর্মী শিক্ষার এবং কিছু বৃত্তিমূলক শিক্ষার উপাদান থাকবে। কিছু আবশ্যিক পাঠ মানে যেটা পড়তেই হবে, যেটাকে বলে কোর, যেটা কি বলে কোর বলে। এখানে কিছু সাধারণ ধর্মী শিক্ষা যেমন কিছু কর্মসূচি থাকবে, ঠিক তেমনই কিছু বৃত্তিমূলক শিক্ষার বিষয়বস্তু থাকবে আবশ্যিক পাঠ হিসেবে। তাছাড়া ঐচ্ছিক অংশ হিসাবে সাধারণ ধর্মী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের কতগুলি নমনীয় সমন্বয় থাকবে। এছাড়া ঐচ্ছিক থাকবে, ঐচ্ছিক মানে অ্যাডিশনাল। আমরা অ্যাডিশনাল নিয়েছি, আমরা অনেক সময় অ্যাডিশনালি পড়েছি, ইলেকটিভ নিয়ে পড়েছি। এখানেও সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার মধ্যে নমনীয় সমন্বয়। নমনীয় সমন্বয় মানে কি, ফ্লেক্সিবিলিটি থাকবে, শিক্ষার্থীরা নিজেদের মতো করে চুজ করতে পারবে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে এই ঐচ্ছিক অংশ থেকে বিষয় নির্বাচন করতে পারবে। এই যে বললাম নমনীয় মানে কি, শিক্ষার্থীরা নিজেদের মতো করে বিভিন্ন কোন বিষয়টা পড়বে, সে কোন বিষয়টা পড়বে, তাহলে তার মানে পাঠ্যক্রমে কিছু কোর থাকছে। কোর মানে যেটা আবশ্যিক, যেটা তোমার এখানে চুজের ব্যাপার নেই। এর ভিতরে সাধারণ ধর্মী পাঠ্যক্রম থাকছে, আবার বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম থাকছে। এটা হচ্ছে কোর, কিছু অংশ কোর থাকবে, আর কিছু অংশ ইলেকটিভ থাকবে, যেখানে শিক্ষার্থীরা যে এর ভেতরে দুরকম হয়, সাধারণ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা আছে, এবং এটা নমনীয় সমন্বয় হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের স্বাধীনভাবে নিজেদের মতো করে ঐচ্ছিক বিষয় তারা চুজ করতে পারে। এটা 9 নম্বর। 10 নম্বর হচ্ছে তোমাদের বৃত্তিমূলক শিক্ষাকে সার্থক করতে হলে মাধ্যমিক শিক্ষা পরীক্ষা নমনীয় করতে হবে। এই স্তরে পাঠ্যক্রম ঐচ্ছিক অংশ হিসেবে মডিউল ভিত্তিক। বৃত্তিমূলক শিক্ষাটাকে যদি সার্থক করতে হয় তাহলে মাধ্যমিক শিক্ষা পরিকাঠামোটাকেও কিন্তু নমনীয় করতে হবে। এই স্তরে পাঠ্যক্রম ঐচ্ছিক অংশে মডিউল ভিত্তিক, শিক্ষার্থীরা তাদের আগ্রহ অনুযায়ী মডিউল নির্বাচন করে প্রশিক্ষণ গ্রহণ আনতে যাতে বিভিন্ন বৃত্তিতে যোগদান করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এখানে মডিউল ভিত্তি থাকবে এবং তারা পড়তেই প্রশিক্ষণ নিতেই তারা পড়তেই মডিউল মানে কি, মডিউল মানে বিষয় নিজের ইচ্ছা মতো মডিউল তারা নেবে। এবং এই যে মডিউল নিয়ে পড়াশোনা করলো, এরপরে যাতে তারা বিভিন্ন বৃত্তিতে যোগদান করতে পারে তার ব্যবস্থা, ক্যাম্পাসিং যেটা বলে, তার ব্যবস্থা করতে হবে। শুধু পড়াশোনা করে কোনো বৃত্তি বা কাজ পেল না, পরে অনেকের মানে পড়াশোনা এনার্জি চলে যাবে। এজন্য বলছে তারা যেটা পড়বে, যেটা বিষয় নিয়ে পড়বে, বৃত্তি শিক্ষা নিয়ে পড়বে, তারা যাতে ঠিক মানে প্রশিক্ষণের পরে বা পড়াশোনার পরে যাতে ঠিকঠাক বৃত্তি যোগদান করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা আবার যাতে পরবর্তীকালে তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পায়, এজন্য ভর্তি নিয়মাবলীকে নমনীয় করতে হবে। এছাড়াও তারা পরবর্তীকালে তারা যাতে আরো মানে পড়াশোনা করতে চাকরি করতে বা কাজ করতে তারা যাতে আরো জ্ঞান দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পায়, তার জন্য ভর্তি নিয়মাবলী নমনীয় করতে হবে। কেন নমনীয় করতে হবে? কারণ তারা তো
অলরেডি কাজ করছে, অলরেডি বিভিন্ন বৃত্তিতে তারা যোগদান করেছে, কিন্তু জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। কারণ বৃত্তি দ্বারা আজকের কাজের যা নিয়ম, আগামী দিনে হয়তো সেই কাজের নিয়মগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেইগুলো যদি তারা না শেখে, তাহলে তারা কিন্তু উন্নতি করতে পারবে না। তার জন্য বলছি তারা যাতে কাজ করতে করতেও তারা পড়াশোনার সুযোগ পায়, তার জন্য বলছে ভর্তি নিয়মাবলী, পরবর্তীকালে ভর্তি নিয়মাবলী কিন্তু নমনীয় করতে হবে। যে কোনো সময়, যে কোনো ব্যক্তি তার ইচ্ছা মতো বিকল্প কোনো বৃত্তিমূলক শিক্ষা মডেল প্রশিক্ষণ গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে পারে। মানে যাতে এমন নমনীয় করতে হবে যাতে যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি যারা কাজ করছে, তারা বৃত্তি কাজ করছে, তারা জীবিকা অর্জন করছে, এবং যে জীবিকাটা অর্জন করছে সেই জীবিকা যদি আরও বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে চায়, তার জন্য কিন্তু আবার পড়াশোনা করতে লাগে, আবার প্রশিক্ষণ নিতে লাগে। ফলে তাদের ভর্তিটা নমনীয় করতে হবে, মানে কাজ করতে করতে তারা যাতে আবার পড়াশোনা করার সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। এর জন্য ভর্তি ব্যবস্থাটাকে নমনীয় করতে হবে। প্রয়োজনে ক্রমোচ্চ পর্যায়ে বৃত্তি দূরাগত শিক্ষা, মুক্ত শিক্ষার কৌশল এই স্তরে। এই যে নমনীয় করতে গেলে কিন্তু রেগুলার যে পড়াশোনা, সেইরকম পড়াশোনা কিন্তু ব্যবস্থা করলে হবে না। প্রয়োজনে বলছে দূরাগত শিক্ষা বা মুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, দূরাগত শিক্ষা বা মুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে প্রয়োজন। ঠিক আছে, তাহলে নমনীয় যাতে তারা এই শিক্ষা, এই দূরাগত শিক্ষা, মুক্ত শিক্ষার কি সুবিধা, তারা কিন্তু কাজ করতে করতে বা বিভিন্ন বৃত্তিতে অংশগ্রহণ করতে করতে তারা কিন্তু আবার পুনরায় কিন্তু সে বিষয়ে আরও বেশি জ্ঞান লাভের জন্য, জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য তারা কিন্তু পড়াশোনার সুযোগ পাবে। 11 নম্বর, যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে শিক্ষালয়গুলিতে প্রথাগত শিক্ষা গ্রহণে অনীহা প্রকাশ করে, তাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করে বৃত্তিমূলক শিক্ষাদানের ব্যবস্থা করতে হয়। যারা ধরো মাধ্যমিক স্তরে পড়াশোনা করে, তারা মনে করে আমরা মাধ্যমিক স্তরে আপ করবো না, তারা এমনি নর্মাল জেনারেল এডুকেশন তারা লাভ করতে চাইছে না, তার জন্য কি করতে হবে? তাদের জন্য বলছে, তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে, যারা পড়াশোনা করতে চাইছে না। তারা অনেকেই এরকম আছে যে একসময় মনে করে যে আমরা পড়াশোনা করতে ভালো লাগে, মানে সাধারণ ধর্মী পড়াশোনা করতে ভালো লাগছে না, তখন তাদেরকে যাতে তারা বৃত্তিমুখী শিক্ষা লাভ করতে পারে, মানে বিকল্প শিক্ষা আর কি, তার জন্য প্রতিষ্ঠান তৈরি, তার জন্য কী তৈরি করতে হবে? প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 12 নম্বর, মানে অ্যাকচুয়ালি বৃত্তি শিক্ষাটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি। 12 নম্বর, বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে তত্ত্ব এবং উৎপাদন কৌশলের মধ্যে সার্থক সমন্বয় সাধন প্রয়োজন। অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা সর্বাংশে প্রয়োগভিত্তিক করতে হবে। এই কারণে প্রত্যেক শিক্ষালয়ের সঙ্গে এটি কর্মশালা যুক্ত করতে হবে। এখানে দুটো কথা বলেছে, একটা হচ্ছে তত্ত্ব এবং উৎপাদন কৌশল। তাহলে বৃত্তিমূলক যে কোনো শিক্ষার কি হয়, বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষার দুটো দিক থাকে। একটা হচ্ছে তত্ত্বগত দিক, মানে যেটা পড়তে হয়, জানতে হয়, তারপরে জানা জ্ঞানটাকে প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে উৎপাদন কৌশল, সেটা হচ্ছে ব্যবহারিক দিক। হ্যাঁ, একটা আছে তত্ত্বগত দিক, যেটা আমি জানলাম সেটা তত্ত্বগত দিক হলো। এইবার যেটা জানলাম সেটাকে প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে ব্যবহারিক দিক বা প্র্যাকটিক্যাল দিক। বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে তত্ত্ব এবং উৎপাদন কৌশল দুটোর মধ্যে সার্থক সমন্বয় করতে হবে, মানে তোমার থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোর মধ্যে সার্থক সমন্বয়, যাতে দুটোই মানে সমন্বয়, মানে পাশাপাশি চলতে পারে, তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা সর্বাংশে প্রয়োগ ভিত্তিক করতে হয়। ব্যবহারিক শিক্ষা মানে প্রয়োগ, যেটা শিখেছি সেটাকে, যেটা থিওরি বলছে, আর যে শেখা জ্ঞানটাকে প্রয়োগ, সেটাকে হচ্ছে প্র্যাকটিক্যাল প্রয়োগ ভিত্তিক। অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা কিন্তু প্রয়োগ ভিত্তিক করতে হয়। বৃত্তিমূলক শিক্ষা যদি প্রয়োগ ভিত্তিক না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই কারণে প্রত্যেক শিক্ষালয়ের সঙ্গে একটি কর্মশালা যুক্ত করতে হবে। এইসব কর্মশালা শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানে প্রয়োগ করে দক্ষতা অর্জন করবে। এই কারণে এই যে প্রয়োগ করবে জ্ঞানটা, যেটা লাভ করে প্রয়োগ করবে, এর জন্য কি করতে হবে? প্রত্যেক শিক্ষালয়ের সঙ্গে একটা করে কর্মশালা যুক্ত করতে হবে, এবং এই কর্মশালায় তারা কিন্তু তাদের যেটা শিখছে, তাদের জানছে তাত্ত্বিক জ্ঞান, সেটাকে কোনো প্রয়োগ করে দক্ষতা অর্জন করতে পারবে। 13 নম্বর কি বলবো, 1986 সালে যাতে বলা হয়েছিল কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় স্বসংস্থানমূলক করতে হবে। এই শিক্ষা স্বসংস্থানমূলক করতে হবে। রামমূর্তি কমিশন দিতে সমর্থন করে স্পষ্টভাবে যে দেশে একটা কারিগরি বৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান মানব সম্পদ সৃষ্টি করেছে, সেই মানব সম্পদ যে সকল নিয়োগকারী সংস্থা ব্যবহার করবে তাদেরকে এসব প্রতিষ্ঠানে ব্যবহার করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেকমেন্ডেশন। 1986 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে বৃত্তিমূলক কারিগরি শিক্ষা স্বসংস্থানমূলক করতে হবে। অর্থাৎ ধরো একটা বৃত্তিমূলক শিক্ষার প্রতিষ্ঠান থেকে একটা শিক্ষার্থী বেরোলো কারিগরি
বা বৃত্তিমূলক শিক্ষা। তাহলে এই শিক্ষার্থী কাদের কাজে লাগবে? বিভিন্ন দেশের বিভিন্ন কলকারখানায় বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ওই যাদের কাজে লাগবে বলতে ওই শিক্ষার ব্যয়ভার তাদেরকেই বহন করাতে হবে, তাদেরকেই বলতে হবে তোমরা এই শিক্ষার ব্যয়। যেহেতু এখান থেকে যে মানব সম্পদ বেরোবে, হ্যাঁ, যে মানব সম্পদ বেরোবে এখানকে প্রশিক্ষণ নিয়ে, কারিগরি বৃত্তি শিক্ষার প্রশিক্ষণ নিয়ে যে মানব সম্পদ বেরোবে, এটা কিন্তু কার কাজে লাগবে? অ্যাকচুয়ালি বিভিন্ন কলকারখানায় শিল্প প্রতিষ্ঠান তাদের তো কাজে লাগবে। এই জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন, এটা 1986 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। রামমূর্তি কমিটি একই কথা বলেছে যে এই যে দেশে যে কারিগরি বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠানগুলি আছে, যে মানব সম্পদ সৃষ্টি করছে, মানে যারা মানব সম্পদ তৈরি করছে, যে প্রতিষ্ঠানে বৃত্তি ও কারিগরি শিক্ষার যে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়ছে বা ট্রেনিং নিচ্ছে, সেই শিক্ষার দায়িত্ব কিন্তু কারা নেবে না? এই মানব সম্পদগুলো যে সকল কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানে নিয়োগ হয়, অর্থাৎ যেখানে তারা কাজ করে, সেই শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানাগুলোরই কিন্তু এই শিক্ষার ব্যয়ভারটা বহন করতে হবে। কারণ এই শিক্ষার মাধ্যমে অ্যাকচুয়াল লাভটা কিন্তু তাদেরই হবে। এখানে যত শিক্ষিত হবে, যত প্রশিক্ষণ নেবে, তত কিন্তু এদের লাভ হবে, এটাই বলছে এখানে। 14 নম্বর কমিটি জাতীয় সরকারকে অবিলম্বে কেন্দ্রীয় বাজেটের অন্ততপক্ষে 6% শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করার সুপারিশ করেছে। এটা 1986 জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল, ঠিক আছে, যে কেন্দ্রীয় বাজেটের মোট বাজেটের 6% মানে 100 টাকা যদি ব্যয় করা হয়, তার মানে 6 টাকা শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে হবে, ঠিক আছে, সেটা বলেছিল। এটা 1986 জাতীয় শিক্ষানীতি বলেছিল, এখানেও বলা হয়েছে তাই। 15 নম্বর কমিটি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীর জন্য বেতন ও অন্যান্য ফি ধার্য করা আছে। তারপরে বলেছেন বিশেষ উচ্চশিক্ষা ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীদের অর্থের পরিমাণ খুবই নগণ্য, এই পরিমাণ বৃদ্ধি করা শিক্ষার্থীদের জন্য বেতন অন্যান্য ফি, শিক্ষার্থীদের জন্য কিন্তু যারা পিএইচডি করে তারা কিন্তু সরকার থেকে স্কলারশিপ পায়, ফেলোশিপ পায়, বলছে তাদের বেতন অন্যান্য ফি যেগুলো পর্যালোচনা করতে হবে। হ্যাঁ, বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা পিএইচডি করছে, বলছে তাদের যে স্কলারশিপ দেওয়া হয় তার পরিমাণ খুবই নগণ্য, এই পরিমাণ বৃদ্ধি করতে হবে। এটা বলতে একান্ত প্রয়োজন। শিক্ষার্থীর প্রদেয় বর্ধিত অর্থ শিক্ষার ক্রম বর্তমান ব্যয়ের অনেকখানি পূরণ করতে পারে। এই যে পিএইচডি করতে গেলে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা গবেষণা করে তাদের একটা স্কলারশিপ দেওয়া হয়, কিন্তু বলছে সেই স্কলারশিপের পরিমাণ খুবই নগণ্য, ফলে তাদের যে একটা খরচা আছে, পিএইচডি করতে অনেক খরচা আছে, সেই খরচা তারা কিন্তু মেটাতে পারে না। এই জন্য বলছি তাদের এটা বাড়াতে হবে, তাদের ফিসটা বাড়াতে হবে, তাদের যে মাইনেটা দেওয়া হয়, তাদের যে স্কলারশিপটা দেওয়া হয় সেটা বাড়াতে হবে। ফেলোশিপ বলে, ওটাকে একটা ফেলোশিপ বলে, সেইটা বাড়াতে হবে। 16 নম্বর বলছি উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করতে হবে অক্ষম শিক্ষার্থীর জাতীয় ব্যাংকগুলির মাধ্যমে ঋণ দেওয়ার পথবর্তী। উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করতে যারা অক্ষম, যে সকল শিক্ষার্থীরা দরিদ্র শ্রেণীর শিক্ষার্থী, তারা উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করতে অক্ষম, তাদের জন্য বলছে জাতীয় ব্যাংকগুলির মাধ্যমে ঋণ দেওয়ার কথা। তাদেরকে জাতীয় ব্যাংক মানে কি? ন্যাশনালাইজ ব্যাংক, যেমন ধরো আমাদের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরা হচ্ছে জাতীয় ব্যাংক, মানে এদের ন্যাশনালাইজ ব্যাংক। বলছে এদের যারা অক্ষম, যারা পড়াশোনা করতে অক্ষম, মানে কি জন্য অক্ষম? অর্থের জন্য, তাদেরকে বলছে ঋণ দিতে হবে, ঋণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা শিক্ষা লাভ করতে পারে। 17 অর্থনীতির থেকে দুর্বল শিক্ষার্থী যারা শিক্ষার ব্যয়ভার বহন করতে অক্ষম বা ঋণ পরিশোধ করতে অক্ষম, তাদের জন্য সরকারি বৃত্তির ব্যবস্থা করতে হবে। বানান ভুল আছে, তাদের জন্য সরকারি। যারা ধরো দুর্বল শ্রেণী, তারা তো ঋণ নিলেও তারা শোধ করতে পারবে না, এরকম অনেক হয় ঋণ পরিশোধ, তাদের জন্য বলছে বৃত্তি দিতে। তার জন্য যারা ঋণ পরিশোধ করতে পারবে তাদেরকে ঋণ দিতে হবে, আর যারা ঋণ শোধ করতে পারবে না, এরকম অনেক ফ্যামিলি আছে যারা ঋণ শোধ করতে পারে না, তাদের বলছে বৃত্তির ব্যবস্থা করতে হবে। তাদের জন্য বৃত্তি আর ঋণের মধ্যে পার্থক্যটা কোথায়? বৃত্তি হচ্ছে তুমি পেলে ওটা, সেটা তোমাকে পরিশোধ করতে হবে না, কিন্তু ঋণ নিয়ে পরিশোধ করতে হবে। ঋণ অনেকে পরিশোধ করতে পারে না, যে তাদেরকে বৃত্তি দিতে হবে। এই হলো তোমার রামমূর্তি কমিটির বিভিন্ন সুপারিশগুলো। এগুলো আমরা রিভিউ কমিটি আগেও বলেছি যে 1986 জাতীয় শিক্ষানীতিটা পর্যালোচনা করার জন্য আর কি, যখন সরকার চেঞ্জ হলো, নতুন একটা কমিটি গঠন করে রামমূর্তি কমিটি, তারা রিভিউ কমিটি, তারা 86 জাতীয় শিক্ষানীতি সংস্কার করেছিল, কিছু সংযোজন বা বিয়োজন করেছিল, করে এই সকল রেকমেন্ডেশন করেছিল। এই প্রায় 17টা রেকমেন্ডেশন তোমরা পড়লে, পরীক্ষা যদি আসে সবকটা লেখার দরকার নেই, কিছু গুরুত্বপূর্ণগুলো তোমরা লিখবে, ঠিক আছে।
এরপরে দেখো এই কমিটির মন্তব্য কি, দীর্ঘ রিপোর্টে জাতীয় শিক্ষানীতি হবে তাকে কার্যকর সংক্রান্ত পরিচালনা করে বহু বিষয় মন্তব্য সুপারিশ করেছে। এই 17টা থেকে তোমরা এখানে এইসব সুপারিশগুলি কয়েকটি উল্লেখ করার মাত্র, কিন্তু কমিটি সুপারিশগুলি পরবর্তীকালে খুব বেশি গুরুত্ব সহকারে কার্যকর করে একথা বলা যায় না। কমিটি আরও অনেক সুপারিশ করেছিল, কিন্তু সবকটা কার্যকরী হয়নি। 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কতটুকু পরিবর্তন সম্ভব হয়েছে এবং রামমূর্তি কমিটি সুপারিশে সেই পরিপ্রেক্ষিতে বাস্তবে করা যায় কিনা সেই বিষয়ে বিচার বিবেচনা করার জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ 1991 30 জুলাই অন্ধ্রপ্রদেশের তদানীন্তন মুখ্যমন্ত্রী জনার্দন রেড্ডির নেতৃত্বে 17 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে আবার একটা কমিটি গঠিত হল। এই যে রামমূর্তি কমিটি যে রেকমেন্ডেশনগুলো করেছিল, এই কমিটির কিভাবে বাস্তবায়িত করা যাবে, বা জাতীয় শিক্ষানীতিটা কিভাবে যেটা তোমার নতুন পরিবর্তন হলো, কতটুকু পরিবর্তন সম্ভব। রামমূর্তি কমিটি জাতীয় শিক্ষানীতি 1986 মধ্যে কতটা পরিবর্তন আনতে পেরেছে এবং রামমূর্তি কমিটি যে সুপারিশগুলো করেছে সেগুলো কিভাবে বাস্তবায়িত করা যায় সেই বিষয় বিবেচনা করার জন্য কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা পর্ষদ CAB, আগেই তোমরা বলেছি, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এরা 1991 সালে 31 জুলাই আবার একটা কমিটি তৈরি করল। তদানীন্তন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জনার্দন রেড্ডির নেতৃত্বে নতুন একটা কমিটি তৈরি হল, মানে রামমূর্তি কমিটি পরে আর একটা কমিটি তৈরি হল। রামমূর্তি কমিটি তৈরি হয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতির পর্যালোচনা করার জন্য। এরপরে কতটা পর্যালোচনা হলো, কতটা পরিবর্তন হলো জাতীয় শিক্ষানীতি, রামমূর্তি কমিটি কতটা পরিবর্তন করতে পারলো, কতটা সংশোধন করতে পারলো, কতটা কি সংযোজন করতে পারলো বা কতটা কি বিয়োজন করতে পারলো সেইটা দেখার জন্য এবং রামমূর্তি কমিটি যে সুপারিশগুলো করেছিল সেগুলো কিভাবে বাস্তবায়িত করা যাবে সে বিষয়ে বিচার বিবেচনা করার জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা বোর্ড CAB 1991 সালে 31 জুলাই অন্ধ্রপ্রদেশ তদানীন্তন মুখ্যমন্ত্রী জনার্দন রেড্ডির নেতৃত্বে 17 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে আবার একটা কমিটি তৈরি হল। এই কমিটিতে বিশেষ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীতে অন্তর্ভুক্ত করে। এই কমিটিতে রাজ্যের শিক্ষা, বর্তমানে যারা ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা আছে, এখানে একটা কেন্দ্রীয় সরকার আছে, আবার অনেক রাজ্য সরকার আছে। এই যে কমিটি হলো জনার্দন রেড্ডির নেতৃত্বে তদানীন্তন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশে, তার নেতৃত্বে কমিটি হলো 1991 সালে 31 জুলাই। এই কমিটির 17 জন সদস্য ছিল এবং এই কমিটিতে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই বিশেষজ্ঞ কমিটি রিপোর্টে রামমূর্তির অনেক মন্তব্য সুপারিশ পরোক্ষ অগ্রাহ্য করা হয়েছে। এই কমিটি রামমূর্তির অনেক মন্তব্য সুপারিশকে অগ্রাহ্য করেছে। এই কমিটি তাদের স্পষ্ট বার্তায় বলেছেন 1986 জাতীয় শিক্ষানীতি মূল কাঠামো দৃষ্টিভঙ্গি বিশেষ কোনো পরিবর্তন আছে বলে মনে করা হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে এ প্রসঙ্গে যে কার্যকরী তার কিছু পরিবর্তন করা দরকার। বলছে 1986 জাতীয় শিক্ষানীতির বিশেষ পরিবর্তন দরকার নেই। এই কমিটি বলছে রামমূর্তি কমিটির অনেক সুপারিশকে এরা কিন্তু অগ্রাহ্য করেছিল, এই জনার্দন রেড্ডি কমিটি, এবং বলেছিল যে 1986 জাতীয় শিক্ষানীতির যে মূল কাঠামো দৃষ্টিভঙ্গি আছে সেটা পরিবর্তন দরকার বলে মনে হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে এই প্রসঙ্গে সরকার সমস্ত কার্যকর কিছু পরিবর্তন দরকার আছে বলে তারা মনে করেছে এবং পরিবর্তিত আর্থসামাজিক পরিবর্তিতে কার্যকরী ব্যবস্থা কিছু পরিবর্তন রামমূর্তি কমিশন সুপারিশে অনুসরণ করা যেতে পারে। তাই শিক্ষার বাড়াতায়নের প্রক্রিয়া বর্তমান পর্যায়ে এসেও পৌঁছে তার মূল ভিত্তি জাতীয় শিক্ষা 1986-তেই আছে। এই কমিটি তাহলে মূল কমিটি জনার্দন রেড্ডি কমিটি কি বললো যে রামমূর্তি কমিটি যে সুপারিশগুলো করেছিল অনেক কটাই তারা অগ্রাহ্য করলো। তারা কি করলো? অগ্রাহ্য করলো করে বললো 1986 জাতীয় শিক্ষানীতির খুব একটা পরিবর্তন দরকার নেই, কিছুটা পরিবর্তন দরকার, খুব একটা পরিবর্তন না দরকার হলো কিছুটা পরিবর্তন দরকার। এবং এই উদ্দেশ্যে তারা কতগুলো রামমূর্তি কমিটি কয়েকটা সুপারিশ তারা মেনে নিয়েছিল। সুতরাং বলছে শিক্ষার ভারতায়নের প্রক্রিয়া বর্তমান পর্যায়ে এসেও আজকের দিনেও 1986 জাতীয় শিক্ষানীতি কিন্তু এখনো পর্যন্ত মানে এটা এখনো পর্যন্ত আমাদের দেশে প্রভাবিত আছে। জাতীয় শিক্ষানীতি এখনো কিন্তু আমরা মেনে চলছি। এখনো আমাদের দেশের যে শিক্ষানীতি, যে শিক্ষা ব্যবস্থা চলছে 1986 জাতীয় শিক্ষানীতির কিন্তু এটা মানে বড় প্রভাব আছে। তাহলে আজকে যদি বলি যে কটা রিভিউ কমিটি হয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতির রিভিউ কমিটি কটা, দুটো কমিটি হয়েছিল, একটা হচ্ছে রামমূর্তি কমিটি আর একটা হয়েছিল তোমার পরবর্তীকালে ঠিক 1 বছর পরে একটা কমিটি হলো, তার নাম হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি। 1991 সালে জনার্দন রেড্ডি কমিটি, পরিবর্তিত জাতীয় শিক্ষা 1992, যেটাকে বলা হচ্ছে 1992।
রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি মতামত সুপারিশ 1986 জাতীয় শিক্ষানীতি কিছু পরিবর্তন আনা যে প্রয়োজন এই কথা কেন্দ্রীয় সরকার অনুভব করেন এবং তদনুসারে 1993 সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং পার্লামেন্টের শিক্ষানীতি সামান্য কিছু পরিবর্তন করে প্রস্তাব করেন। একে বলে ন্যাশনাল পলিসি এডুকেশন রিভাইজ পলিসি ফর্মুলেশন 1992। তাহলে রামমূর্তি কমিটি 1990 সালে এবং 91 সালে যে জনার্দন রেড্ডি কমিটি এরা যে সুপারিশ করেছিল তার সুপারিশের ভিত্তিতে তৎকালীন যে সরকার তারা অনুভব করেছিলেন যে কিছুটা পরিবর্তন দরকার। 86 জাতীয় শিক্ষানীতির সবটা পরিবর্তন না করলেও কিছুটা পরিবর্তন দরকার এবং সেই যে একটা অনুভব থেকেই তৎকালীন যে মন্ত্রী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তাকে আমরা বলি শিক্ষামন্ত্রীও বলি অনেক সময় অর্জুন সিং উনি পার্লামেন্টে শিক্ষানীতি সামান্য কিছু পরিবর্তন করার পেশ করেন। সামান্য কিছু পরিবর্তন 1986 জাতীয় শিক্ষানীতি মানে মেন জিনিসটাই কিন্তু আছে সামান্য কিছু এই দুই কমিটির রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে কিছুটা পরিবর্তন করেছিলেন এবং সেই যে রিভাইজ করা হলো জাতীয় শিক্ষানীতি 1986 জাতীয় শিক্ষানীতি রিভাইজ হলো যার নাম হলো যেটা 1993 সালে হয়েছিল। কবে হয়েছিল? 1993 সালে ন্যাশনাল পলিসি অন এডুকেশন অ্যান্ড রিভাইজ পলিসি ফর্মুলেশন 1992 মানে জাতীয় শিক্ষানীতি রিভাইজ করা মানে সংশোধন করা হলো। এই দুই কমিটির সুপারিশের উপর ভিত্তি করে এটা করা হয়েছিল। কি করলো? অর্জুন সিং 1993 সালে এই পরিবর্তিত জাতীয় শিক্ষানীতি 1986 মূল কাঠামোটি বজায় রেখে দুটি নতুন স্তবক সংযোজন করা এবং 31টি স্তবকের কিছু ভাষাগত পরিবর্তন আশুকরণীয় বিষয় ইঙ্গিত করা। এখানে খুব একটা পরিবর্তন করা হয় 1986 জাতীয় শিক্ষানীতির সাথে মাত্র দুটো মেন পয়েন্ট যুক্ত হয়েছিল, দুটো নতুন পয়েন্ট যুক্ত হয়েছিল এবং বাকি পয়েন্টগুলোর মধ্যে কিছু পরিবর্তন কিছু ভাষাগত পরিবর্তন আনা হয়েছিল। ভাষার দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায় যেটা আমরা জানি। যে দুটি নতুন স্তবক যুক্ত হলো সেই দুটি স্তবক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যেটা হলো রামমূর্তি কমিটি জনার্দন রেড্ডি কমিটির সুপারিশের ভিত্তিতে 1986 জাতীয় শিক্ষানীতি খুব একটা পরিবর্তন হয়নি, খুব একটা পরিবর্তন হয়েছে বলা যাবে না। কিছুটা পরিবর্তন হয়েছিল মানে মেনলি দুটো স্তবক যুক্ত হয়েছিল, দুটো নতুন স্তবক যুক্ত হয়েছিল এবং বাকি 31টা স্তবকের মধ্যে কিছুটা মোট 157 স্তবকের মধ্যে 31টা স্তবকের কিছুটা পরিবর্তন ভাষাগত পরিবর্তন মানে পুরো পরিবর্তন করা হয়নি, ভাষাগত কিছু পরিবর্তন করা হয়েছিল। যে দুটি নতুন স্তবক যুক্ত হলো সে দুটি এখানে আলোচনা করা হয়েছে। যেমন ধরো কোয়া বলছে যেহেতু ক্রম উন্নয়নশীল ভারতীয় সমাজ দক্ষ কর্মচারীর চাহিদা ক্রমশই বেড়ে চলেছে, যেহেতু বর্তমান সেই চাহিদা সামঞ্জস্য বিধার জন্য বৃত্তিমূলক শিক্ষাকে কর্মজগতে নিযুক্তির সম্ভাবনা এবং আত্মনিযুক্তির সম্ভাবনা অভিমুখী হিসাবে পরিকল্পিত করতে হবে। যে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা আছে আমাদের দেশে সেটাকে এমনভাবে করতে হবে যাতে এই শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা কর্মজগতে নিযুক্ত হতে পারে এবং নিজেরা কাজ করতে পারে, আত্মনিযুক্ত নিজেরা কাজ করতে পারে। মানে বৃত্তিমূলক শিক্ষা লাভ করে অনেক ছেলে দেখবে ফাঁকা ঘুরে বেড়াচ্ছে, তারা কোনো কাজ বাজ কিছু পাচ্ছে না। এইটা যাতে না হয়, যাতে এইটা না হয়, অর্থাৎ তারা যাতে কর্মজগৎটা পায়, কর্মজগতে নিয়োজিত হওয়ার সুযোগ পায় এবং তার পাশাপাশি যাতে আত্মনিযুক্তি মানে সেলফ এমপ্লয়মেন্ট নিজেরা কাজ করতে পারে, নিজেদের মতো করে অর্থ উপার্জন করতে পারে তার ব্যবস্থা করার কথা বলা সম্ভাবনা অভিমুখী হিসাবে পরিকল্পিত করা হয়। এই দুটো দিকে বলছে এর ব্যবস্থা করতে মানে বৃত্তি শিক্ষাটা কিছু পরিবর্তন করতে হবে, সেটাকে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করে। এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে বৃত্তি শিক্ষাটা যেটা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করতে হবে, যেটা কাজে লাগবে তার, যেটা ভবিষ্যতে বৃত্তি শিক্ষা লাভ করে সে বিভিন্ন কর্মে নিযুক্ত হতে পারবে বা নিজেই কোনো কাজ করতে পারবে, নিজেই কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে। ঠিক আছে, সেইরকম শিক্ষা দিতে হবে। যদিও বৃত্তি শিক্ষা সেইরকম পাঠ্যক্রমে প্রয়োজনীয় পাঠ্যক্রমে বিভিন্ন পরিবর্তন ঘটাতে হবে। 2 নম্বর কি বলছে দুটো পরিবর্তন দুটো স্তবক যুক্ত হয়েছিল বলেছে, এর মধ্যে একটা এটা গেল। আর একটা কর্মীদের অভাব অভিযোগ বিচার বিবেচনা করার জন্য প্রশাসনিক ক্ষেত্রে যেমন ট্রাইব্যুনাল আছে তেমনই শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অভাব বিচার করার জন্য পৃথকভাবে ট্রাইব্যুনালে গঠন করতে হবে। শিক্ষকদের অনেক অভাব থাকতে পারে, শিক্ষাক্ষেত্রে শিক্ষক তো মেন। একটা সমাজের যদি মনে করো যদি বলো যে একটা সমাজের মেন মানে সমাজ তৈরির মূল কারিগরকে শিক্ষক ছাড়া সমাজ তৈরি হবে না। শিক্ষক ছাড়া যতই কর্মচারী থাকুক, শিক্ষক যদি না থাকে কিন্তু সমাজ তৈরি হবে। তাহলে একটা সমাজে যদি সবচেয়ে বেশি সম্মান অধিকারী যেতে হয় সেটা হচ্ছে শিক্ষক।
তাহলে শিক্ষকের অভাব অভিযোগ জানাতেন, যেমন অন্যান্য কর্মচারীর যে অভিযোগের যেমন ট্রাইব্যুনাল আছে, ঠিক তেমনি শিক্ষকদেরও অভাব অভিযোগ থাকতে পারে। তা বিচার করার জন্য কিন্তু পৃথক ট্রাইব্যুনাল রাখতে হয়, ট্রাইব্যুনাল ব্যবস্থা করতে হয়। অগ্রাধিকারের পরিবর্তন, এই দুটো মূল স্তবক যুক্ত হয়েছিল। এছাড়া আরও কিছু পরিবর্তন হয়েছিল। এছাড়া জাতীয় শিক্ষানীতির পরিবর্তিত রূপে কিছু 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 ক্ষেত্রে অগ্রাধিকার পরিবর্তন ঘটানো হয়েছে, সেই 1992। আরও কিছু পরিবর্তন হয়েছে, যেমন হচ্ছে বলা হয়েছে ইতিমধ্যে যেহেতু শিক্ষা 10+2+3 কাঠামোটি সর্বভারতীয় পর্যায়ে কার্যকর সম্ভব হয়েছে, বিদ্যালয় স্তরে এবং শিশুর প্রথম 10 বছরের শিক্ষাকে 3টি পর্যায়ে ভাগ করার কথা ব্যবস্থা করা হবে। এই 10 বছরে প্রথম 5 বছর হবে প্রাথমিক শিক্ষা, পরবর্তী 3 বছর উচ্চ প্রাথমিক শিক্ষা এবং 2 বছরের উচ্চ বিদ্যালয় শিক্ষা। আরও বলা হয়েছে +2 পর্যায় শিক্ষাকে যাতে সারা দেশে বিদ্যালয় শিক্ষার অন্তর্গত করা যায় তার চেষ্টা করতে হবে। এই যে 10+2+3, 10+2 মানে কি? 10 মানে হচ্ছে 10 বছরের বিদ্যালয় শিক্ষা, 2 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 বছর হচ্ছে স্নাতক স্তরের শিক্ষা। এটা বলছে যে এটা গ্রহণ করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 86, এটা মেনে নেওয়া হয়েছিল। এটা মেন রেকমেন্ডেশনটা কিন্তু কোঠারি কমিশন করেছিল, তার ভিত্তিতে এটা মেনে নেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। এই যে 10 বছরের যে বিদ্যালয় শিক্ষাটা বলছে, এটাকে আবার ভাঙতে হবে, 3টি পর্যায়ে ভাগ করার ব্যবস্থা করা হবে। এই 10 বছরে প্রথম 5 বছর হবে প্রাথমিক শিক্ষা, পরবর্তী 3 বছর হবে উচ্চ প্রাথমিক শিক্ষা, আমার 5+3 হয়ে গেল, এবং 2 বছরের উচ্চ বিদ্যালয় শিক্ষা, 5+3+2, এইভাবে এটা 10 বছরে ভাঙতে হবে। আরো বলা হয়েছে এই যে +2, এই যে +2 এইটাকে বলছে পর্যায় শিক্ষাটা, যাতে সারা দেশে বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত, এটা কিন্তু বিদ্যালয় শিক্ষা থাকে। মজার বিষয় ছিল এটা কিন্তু আগে বিদ্যালয় ছিল না, এটা কিন্তু কলেজের শিক্ষা ছিল, সেটাকে বলছে বিদ্যালয়ের শিক্ষার আনতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কলেজে পড়ানো হতো, এইচএসটা আগে কলেজে পড়ানো হতো, এটাকে বলছে বিদ্যালয় শিক্ষার মধ্যে আনতে হবে। 2 কি বলছে? যে সকল শিক্ষার্থীর মধ্যে পড়াশোনা ছেড়ে চলে যায় তাদের 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণের ব্যবস্থা করাকে অর্ডার দিতে হবে। এই উদ্দেশ্যে প্রথাগত শিক্ষা সহযোগী হিসাবে অপ্রথাগত শিক্ষা কর্মসূচি ব্যাপকভাবে গ্রহণ করতে হবে। 14 বছর বয়স পর্যন্ত সকল শিক্ষার জন্য নিঃশুল্ক বাধ্যতামূলক শিক্ষা সংবিধান প্রদত্ত অগ্রাধিকার 1995 সালে। যারা ধরো 14 বছর বয়সে, অ্যাকচুয়ালি আমাদের দেশে সংবিধানে বলা হয়েছে, সংবিধানে একটা ধারা আছে, সংবিধানের 45 নম্বর ধারা, যেখানে বলা আছে যে 14 বছর বয়স পর্যন্ত সবাইকে শিক্ষা লাভ করতেই হবে। দেশের প্রত্যেকটা নাগরিকের 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা লাভ করতে হবে এবং সেটাকে অগ্রাধিকার দিতে হবে। এই উদ্দেশ্যে প্রথাগত শিক্ষার সহযোগী হিসেবে অপ্রথাগত। কিন্তু দেখা যায়, বাস্তবে কি দেখা যায়, অনেক দেশের অনেক ছেলে শিক্ষার্থী বিভিন্ন কারণে, আর্থসামাজিক কারণে, সামাজিক কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, কারণে কিন্তু 14 বছর বয়সে শিক্ষা লাভ না করে অনেকে কিন্তু শিক্ষার আঙিনা থেকে বেরিয়ে যায়, তাদের জন্য কি করতে হবে বলছে, তাদেরকে 14 বছরের শিক্ষাটা কমপ্লিট করাতে হবে, এটা সরকারের দায়িত্ব, এটা কমপ্লিট করানো। যারা 14 বছরের শিক্ষা কমপ্লিট না করে, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত না পড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের জন্য সংবিধানে যেহেতু বলে দিয়েছে, 45 নম্বর ধারায় বলা আছে যে 14 বছর শিক্ষা লাভ করতে হবে, তাদেরকে কিন্তু 14 বছর শিক্ষা যারা লাভ করলো না, তার আগে বেরিয়ে চলে গেল, তাদের জন্য কিন্তু এই শিক্ষাটা কিন্তু অবশ্যই ব্যবস্থা করতে হবে। তারা যাতে 14 বছর বয়স মানে শিক্ষা কমপ্লিট করার জন্য প্রয়োজনে অপ্রথাগত শিক্ষার ব্যবস্থা করতে হবে। অপ্রথাগত শিক্ষা মানে কি, যে শিক্ষাটা কোনো, ধরো আমরা যে বিদ্যালয়ে শিক্ষা লাভ করি বা কলেজে পড়ি আমরা, এটা কিন্তু প্রথাগত, এটা নির্দিষ্ট একটা নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ। কিন্তু অপ্রথাগত শিক্ষার কোনো নিয়ম কানুন নেই, কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বয়স নেই। ফলে এই যে যারা 14 বছর বয়সে শিক্ষা লাভ না করে বেরিয়ে গেছিল, তারা কিন্তু খুব সহজে এই শিক্ষার সুযোগ লাভ করতে পারে। কিন্তু তার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, প্রয়োজন অপ্রথাগত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা করতে হবে। 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের নিঃশুল্ক পাঠদান শিক্ষা রমজান প্রদত্ত এই অঙ্গীকারকে 1995 সালের মধ্যে সার্থক করা হবে। এইটা আছে, এই যে বললাম 45 নম্বর ধারা, এইটাই 45 নম্বর ধারা। ঠিক আছে, এইটাকে বলছে সার্থক করতে 1995 সালের মধ্যে এই যে ধারাটাকে, এই অঙ্গীকারটা কিন্তু সার্থক করতে হবে। এটাকে পৌঁছানোর জন্য একটি জাতীয় শিক্ষা মিশন, ন্যাশনাল এডুকেশন মিশন গঠন করতে হবে। এই যে সংবিধান, এই ধারাটাকে পূর্ণ করার জন্য একটা জাতীয় শিক্ষা মিশন বা ন্যাশনাল এডুকেশন মিশন গঠন করতে হবে, এটা বলা হয়েছিল। 3 নম্বর কি বলেছিল, এগুলো কিন্তু কিছু পরিবর্তন, কিন্তু এগুলো কিন্তু এটা কিন্তু পুরো রিভাইজ পলিসি, কিন্তু
ঠিক আছে, আগেই তোমরা বলেছি। এগুলো কিছু কিছু পরিবর্তন, জাতীয় শিক্ষা 86 মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল, এই পরিবর্তনগুলো আনা হয়েছিল, দুটো স্তবক যুক্ত হয়েছিল। এছাড়াও আরও যতগুলো নতুন নতুন কথা বলা হয়েছিল তার মধ্যে এইগুলো কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে এইগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এছাড়া আরও অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো যেগুলো বেশি দরকার সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। অগ্রাধিকারে কি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্তরে পাঠরত শিক্ষার্থীদের শতকরা 10 ভাগ যাতে 95 সালের মধ্যে এবং 25 ভাগ 2000 সালের মধ্যে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করছে তারা বলছে তাদের অন্তত 10 ভাগ যাতে 1995 সালের মধ্যে এবং 25 ভাগ যাতে 2000 সালের মধ্যে বৃত্তিমূলক শিক্ষা সুযোগ লাভ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। বৃত্তিমূলক শিক্ষাটা খুব গুরুত্ব দিয়েছে কিন্তু, কারণ বৃত্তিমূলক শিক্ষা লাভ না করলে কিন্তু দেশের যে উৎপাদন ব্যবস্থার কিন্তু উন্নতি হবে না। বৃত্তিমূলক শিক্ষা খুব ভাইটাল, বৃত্তিমূলক শিক্ষাটা খুব ভাইটাল, এটাকে খুব গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। এজন্য বলছে যে উচ্চ মাধ্যমিক পড়ছে তাদের মধ্যে 10 ভাগ যাতে 1995 সালের মধ্যে এবং 25 ভাগ যাতে 2000 সালের মধ্যে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ লাভ করে তার ব্যবস্থা করতে। এই বৃত্তিমূলক শিক্ষা যাতে কর্মক্ষেত্রে চাহিদামুখী হয় এবং স্বনিয়োগমুখী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং এই বৃত্তিমূলক শিক্ষা যাতে বাস্তবে কাজে লাগে, এমন বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হলো যেটা কাজে লাগিয়ে সে কোনো কাজই পেল না, না কোনো কাজ পেল, কোনো কর্মজগতে ঢুকতে পারলো না, নিজে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারলো, সেইরকম বৃত্তিমুখী শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। কিন্তু এই জন্য বলছে এই যে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হবে, এই 95 সালের মধ্যে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 10 ভাগ যাতে বৃত্তিমূলক শিক্ষা লাভ করে, 2000 সালের মধ্যে 25 ভাগ বৃত্তিমূলক শিক্ষা লাভ করে, এই যে বৃত্তিমূলক শিক্ষাটা দেওয়া হবে এই শিক্ষাটা এমন শিক্ষা দিতে হবে যাতে সেটা কাজে লাগিয়ে যাতে ভবিষ্যতে সে বিভিন্ন কর্মক্ষেত্রে তার সে ঢুকতে পারে, কর্মক্ষেত্রে চাহিদামুখী হয় সেটা সে কর্মক্ষেত্রে ঢুকতে পারে এবং স্বনিয়োগমুখী। যদি কর্মক্ষেত্রে নাও ঢোকে তাহলে সে অন্তত পক্ষে নিজে ব্যবসা করতে পারবে, স্বনিয়োগমুখী, নিজে সেলফ এমপ্লয়িং হবে, নিজে ব্যবসা করবে, ওই কাজটা ওই যে জ্ঞানটা বা দক্ষতা কাজে সে নিজে ব্যবসা করতে পারবে, সেইরকম শিক্ষা দিতে হবে। মানে যেটা বাস্তব জীবনের প্রয়োজন এরকম শিক্ষা দিতে হবে, সেদিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম পুনর্গঠন করতে হবে। শিক্ষার্থী বৃত্তিমূলক শিক্ষা আকর্ষণ করার জন্য সরকার তার নিয়োগ নীতি পরিবর্তন করতে হবে। বৃত্তিমূলক শিক্ষা বলে শিক্ষার্থীরা আকর্ষণ বাড়ানোর জন্য সরকারের নিয়োগ নীতি পরিবর্তন করতে হবে, যাতে শিক্ষার্থীরা বৃত্তিমূলক শিক্ষার প্রতি আকর্ষণ লাভ করে। তার জন্য নিয়োগ নীতি সরকার তার নিয়োগ নীতি যে চাকরিতে নিয়োগের নীতি পরিবর্তন করতে হবে। 4 নম্বর যেটা আছে লাস্ট পয়েন্ট তোমাদের, পরিবর্তিত এই শিক্ষানীতিতে দেশের শিক্ষা ব্যবস্থার জাতীয় উন্নয়নের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে স্বীকৃতি বলা হয়েছে। 8ম যোজনায় জাতীয় উন্নয়নের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় উন্নয়নের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হিসাবে স্বীকৃতি দেওয়া বলে। মানে শিক্ষাটাকে একটা বিনিয়োগ ভাবতে হবে। বিনিয়োগ যেমন ব্যবসার দ্বারা আমরা বিনিয়োগ করি তারপরে আমরা লাভ পাই, বলছে শিক্ষাটা যেমন ভাবতে হবে, শিক্ষাটাকে বিনিয়োগ ভাবতে হবে। ব্যবসা যেন আমরা অর্থ বিনিয়োগ করে তার বিনিময়ে আমরা কিছু লাভ পাই, কিছু লভ্যাংশ আমাদের আসে। শিক্ষাটা বলছিলাম বিনিয়োগ ভাবতে হবে, যাতে আজকে যারা শিক্ষিত হচ্ছে তাদের দ্বারা দেশ বা সমাজ বা সে ব্যক্তিগতভাবে লাভবান হবে। ব্যবসা যেন আমরা ইনভেস্টমেন্ট করি, ধরো আমি একটা ব্যবসা করব, আমি 2 লাখ টাকা ইনভেস্ট করলাম, তার ফলে আমি প্রতি মাসে হয়তো 20-30 হাজার টাকা লাভ পাচ্ছি, ঠিক আছে। শিক্ষাটা বলছে ওরা ভাবতে হবে, আজকে যে শিক্ষার জন্য যে খরচাটা হচ্ছে এটা ইনভেস্টমেন্ট ভাবতে হবে, এটা বিনিয়োগ ভাবতে হবে, বিনিয়োগের স্বীকৃতি দিতে হবে। যে আজকে আমার ছেলে বা আমার মেয়ে তার জন্য 3 লাখ টাকা দিয়ে এটা কোর্সে ভর্তি করে দিলাম, এটা বিনিয়োগ হলো, পরবর্তীকালে সেইটা কাজে লাগিয়ে সে কিন্তু আরো বেশি টাকা উপার্জন করতে পারবে, এটা বিনিয়োগ, এটা বিনিয়োগ বলে। বলছে শিক্ষাটাকে বিনিয়োগ হিসেবে স্বীকৃতি দিতে হবে। 8ম যোজনায় বা এই প্ল্যানে শিক্ষার জন্য জাতীয় আয় শতকরা 6 ভাগ ব্যয় নির্মাণ, জাতীয় আয় 6 ভাগ শতকরা 6 ভাগ, এটা আগেও বলেছে। জাতীয় আয়ের শতকরা 6 ভাগ, মানে মোট জাতীয় আয় শতকরা 6 ভাগ শিক্ষার জন্য ব্যয় করতে হবে এবং পরবর্তীতে এই বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি করতে হবে এবং পরবর্তীকালে এই বিনিয়োগ 6 ভাগ আর পরবর্তীকালে আরো বাড়াতে হবে, ঠিক আছে, এইটা আরো বাড়াতে হবে। তো এই গেল তোমার রিভাইজ করেছে ওই দুটো কমিটির রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে দুটো নতুন স্তবক, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন রিভাইজ পলিসি ফরমেশন 1990, এটা 1986-ই সংশোধিত রূপ। এটা এখানে দুটো মেন স্তবক যুক্ত হয়েছে, দুটো। এছাড়া 31টি স্তবকের কিছু ভাষা পরিবর্তন করা হয়েছিল।
যার মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু এই 4টে আলোচনা করা হয়েছে, এই 4টে আলোচনা করা হয়েছে। এই গেল তোমাদের রিভাইজ। তাহলে আমরা যে ন্যাশনাল পলিসি 1986 জাতীয় শিক্ষানীতি এবং তার যে পরিবর্তন, তার যে রিভাইজ, সেটা আমরা আলোচনা করলাম। আমাদের অ্যাকচুয়ালি আমার যেটা সিলেবাস কিন্তু মোটামুটি তোমাদের আলোচনা আজকেই শেষ হয়ে গেল। আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে তোমার কোর্স 1.1.2 ইউনিট 1 এডুকেশনাল প্রভিশন ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করেছি বা মৌলিক অধিকার, ডাইরেক্টিভ পলিসি অফ স্টেট পলিসি, নির্দেশাত্মক নীতি, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, সেন্টার স্টেট রিলেশনশিপ, সংবিধানের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সম্পর্ক কেমন হবে, আর ল্যাঙ্গুয়েজ ইস্যু, ভাষা বিষয়ক আলোচনা করেছি। ইউনিট 2 আমি আলোচনা করেছি ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন 1948-49, তার রেকমেন্ডেশনগুলো আলোচনা করেছি। সেকেন্ড এডুকেশন কমিশন 1952-53, তার রেকমেন্ডেশন আলোচনা করেছি। তার ব্যাকগ্রাউন্ড এবং রেকমেন্ড দুটো আলোচনা করেছি। ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1964-66, তার ব্যাকগ্রাউন্ড এবং রেকমেন্ডেশন আলোচনা করেছি। এবং লাস্ট ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1992, এই যে 92, এটা ঠিক আছে, 86 আগে হয়ে গেছে, এটা 92 আলোচনা করলাম আমরা। আজকে আলোচনা তোমাদের শেষ হলো। তোমাদের আশা করছি, যেহেতু বিএডের আমরা পড়াশোনা অনেক আগেই শুরু করেছিলাম, অনেক আগেই আমরা অনলাইনে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। আমাদের জানুয়ারিতে অ্যাডমিশন হয়েছে, কিন্তু আমাদের পড়াশোনা আরও আগে শুরু হয়েছিল। ফলে তোমাদের আমার যেগুলো পড়ানোর দায়িত্ব ছিল সেগুলো শেষ হয়ে গেল। অন্যান্য টিচাররাও মোটামুটি সবাই শেষ করে দিয়েছেন, স্যার ম্যাডামরা মোটামুটি তোমাদের আলোচনা শেষ করে দিয়েছেন। এইবারে তোমাদের প্র্যাকটিকামের ব্যাপারটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের মুখে প্র্যাকটিকাম। এইবার তোমাদের কি দেওয়া হবে, তোমাদের এই যে ধরো পরীক্ষা হবে, পরীক্ষার ভেতরে যে তোমাদের প্রত্যেকটা কোর্সে 50 নম্বরের পরীক্ষা হয়, প্রত্যেকটা ফার্স্ট আর সেকেন্ড আর 50 নম্বরের, শুধু ইপিসিটা 25 নম্বর হয়। তো 50-এর ভেতরে 35 হচ্ছে এক্সটার্নাল পরীক্ষা হয়, বাড়িতে কোশ্চেন আছে, আর 15 হচ্ছে ইন্টারনাল। এই 15 ইন্টারনাল তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে, তোমাদেরকে প্রত্যেককে একটা করে টপিক দেওয়া হবে। একটা পেপারে একটাই টপিক হবে, একটা পেপারে একটা হবে, একটাই করে টপিক হবে। সেই টপিকটা আমি দিয়ে দেবো, এই কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। সেইটা তোমরা নিজের মতো করে লিখবে, লিখে কীভাবে লিখবে সেটা বলে দেবো। তোমাদের মোটামুটি আলোচনা শেষ, মোটামুটি থিওরি মোটামুটি শেষ হয়ে গেল, প্র্যাকটিক্যালও প্রায় শেষ হয়ে এসছে। প্র্যাকটিক্যালও সবাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু বাকি আছে, কয়েকজন বাকি আছে খাতাটা সাবমিট করে। তোমরা কিন্তু সবাই খাতা সাবমিট করে দেবে। এরপর তোমাদের আরেকটা কাজ আছে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে। প্রত্যেকটা পেপারে একটা করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সেই অ্যাসাইনমেন্টের টপিক তোমাদের দিয়ে দেবো, এরকম অনলাইনে দিয়ে দেবো। তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে তোমাদের পরে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। তোমাদের এইটা আমি দিলাম। আর এরপরে কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের দেবো, এই শর্ট প্রশ্নগুলো তোমাদের এখান থেকে দেবো, তোমরা সেগুলো সলভ করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। এই বলে আছে তোমাদের ক্লাস শেষ করবে।